হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত। আজকে আমরা ভূগোলের একটি চ্যাপ্টার, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর সেমিস্টার 3-র একটি বিষয়, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে ভূসংস্থান বা জিওটেকটনিক। এই জিওটেকটনিক বিষয়টা ভূগোলে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার আন্ডারে পড়ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। আজকে আমাদের বিষয় হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। আজকে আমরা যে পৃথিবীকে দেখছি, সেই পৃথিবীতে কিছু মহাদেশ রয়েছে। সেই মহাদেশগুলো আমরা স্থির অবস্থায় দেখছি। এই স্থির অবস্থায় যে মহাদেশগুলো দেখছি আপাত দৃষ্টিতে, সেগুলো কিন্তু সবসময় এগুলো স্থির নেই। এটা বহু যুগ ধরে এর বিবর্তন হয়ে আসছে এবং এই মহাদেশগুলো সঞ্চরণশীল, এবং সেটা ভবিষ্যতেও কিন্তু এগুলো সঞ্চরণশীল হতে থাকবে। এই বিষয়টাই, পুরো বিষয়টা নিয়ে যে ধারণা, সেটাকেই আমরা বলছি যে মহাদেশীয় চলন বা মহাসঞ্চরণ মতবাদ বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। এই সংক্রান্তে আমরা কয়েকটা অ্যানসিয়েন্ট কনসেপ্ট বা আদি ভাবনার কথা বলতে পারি, যেখানে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছে এই সম্পর্কে। অর্থাৎ এর একটা হিস্ট্রি। ওয়েগনার যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি প্রকাশ করেছিলেন, তার আগে কে কে এই ধারণাগুলো দিয়েছিলেন, সেই সম্পর্কে আমরা একটা জিস্ট করে নিতে পারি। তাহলে চলো সেটা আমরা দেখে নিই। প্রথম যার নাম করা যায়, তিনি হচ্ছেন 1858 খ্রিস্টাব্দের তিনি ছিলেন ফ্রান্সের একজন বিজ্ঞানী। তিনি হচ্ছেন স্নিডার। তিনি প্রথম মহাদেশের সঞ্চরণের ধারণা দেন সর্বপ্রথম। এরপরে যার নাম করা যায়, তিনি হলেন 1620 সালে, যার নাম ছিল হচ্ছে ফ্রান্সিস বেকন। ইনি নোভাম অর্গানাম বলে একটি গ্রন্থ রচয়িতা করেছিলেন। সেই গ্রন্থটা হচ্ছে নোভাম অর্গানাম। এই গ্রন্থে তিনি মূলত আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার প্রান্তভাগের মধ্যে সাদৃশ্যের প্রসঙ্গে বক্তব্য রেখেছিলেন, এবং সর্বপ্রথম তিনিও মহাসঞ্চরণের একটা আভাস দিয়ে থাকেন। এরপরে যার নাম করা যায়, তিনি হলেন 1756 খ্রিস্টাব্দের আর.পি. ফ্রাঙ্কোইজ এবং টি. লিলিনথাল। এদের লেখাতেও এই মহাদেশীয় সঞ্চরণের বিষয়ের ব্যাখ্যাটা পাওয়া যায়। এরপরে যার কথা আমরা বলতে পারি,
তিনি হলেন ঊনবিংশ শতকের প্রথম দিকে অর্থাৎ 1801 খ্রিস্টাব্দে, যার কথা আমরা সবাই জানি। সেই ভূগোলবিদের নাম হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ড। তিনি আটলান্টিক মহাসাগরের উভয় পাশের উপকূলের মধ্যে সাদৃশ্যের কথা এখানে উল্লেখ করেন। এরপরে যার নাম করা যাচ্ছে তিনি হচ্ছেন 1858 সালের ফরাসি বিজ্ঞানী। তিনি হচ্ছেন অ্যান্টোনিও আমি এনার কথা সব থেকে প্রথমে বলেছি। তিনি হচ্ছেন 1858 সালের স্নেডার। এরপরে যার নাম করা যাচ্ছে তিনি হলেন 1880 সালের এডওয়ার্ড সুয়েজ। 1880 সালের এডওয়ার্ড সুয়েজ। ইনি মহাদেশগুলোর একত্রে অবস্থান প্রসঙ্গে অতিকায় মহাদেশ বা সুপার কন্টিনেন্ট ধারণাটি দেন। সুপার কন্টিনেন্ট এই ধারণাটি দেন। এরপরে যার নাম করা যায় তিনি হচ্ছেন 1910 সালের তিনি হচ্ছেন এফ.বি. টেলর। তিনি কি করেন? তিনি তার লেখাতে মহাদেশগুলোর সঞ্চরণ প্রসঙ্গে কিছুটা ধারণা দেন এবং তিনি বলেছেন যে মহাসঞ্চরণের পিছনে জোয়ারি শক্তির উল্লেখ তিনি করেছেন। এই যে প্রথমে যার কথা আমি বললাম তিনি হচ্ছেন স্নিডার। তিনি প্রথমে কি করেছেন? উত্তর আমেরিকা ও ইউরোপে একই ধরনের উদ্ভিদ খুঁজে পেয়েছিলেন। সেই উদ্ভিদ খুঁজে পাওয়া প্রসঙ্গে তার মনে প্রশ্নের উদ্রেক হয় এবং আটলান্টিক মহাসাগরের দুপাশে মহাদেশগুলো সরে যাওয়ার কথা তিনি প্রথম উল্লেখ করেন। তাহলে আমরা প্রথম যার নাম করব তিনি হচ্ছেন স্নিডার। তারপরে আস্তে আস্তে এই সমস্ত ভূগোলবিদদের নাম করা যায় এবং সবথেকে উল্লেখযোগ্যভাবে যার কথা আমরা বলবো তিনি হলেন 1912 সালের জার্মান ভূপদার্থবিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার। তিনি মহাদেশগুলোর সঞ্চরণ সম্পর্কে তার বক্তব্য ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কাছে উপস্থাপন করেন এবং বিস্তারিতভাবে তিনিই প্রথম আলোচনা করেন। তার পুস্তকের নাম ছিল যেটা 1915 খ্রিস্টাব্দে, আমি একটু অন্য কালির ব্যবহার করছি, 1915 খ্রিস্টাব্দে তার যে বইটা প্রকাশিত হয় সেটার নাম হচ্ছে ডাই এনটেহাং, Enstehung der
কন্টিনেন্টে and ওজেনে এই বইটিতে তিনি 1915 খ্রিস্টাব্দে এই সংক্রান্ত আলোচনা করেন এবং এটা অনেকবার সংশোধিত হয়। 1915 পরে এটা 1925 খ্রিস্টাব্দে 1925-এ এটা ইংরাজি ভাষায় প্রকাশিত হয়, যেটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান। তাহলে ওয়েগনার 1912 খ্রিস্টাব্দে প্রথম এটার ধারণা দেয়। 1915 খ্রিস্টাব্দে তিনি এই বইটি লেখেন জার্মান ভাষায় এবং পরবর্তীকালে 1925 খ্রিস্টাব্দে দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অফ ওশিয়ানে ইংরাজি ভাষায় তিনি প্রকাশ করেন এই মহীসঞ্চরণ মতবাদের ধারণাগুলো। এইবার আসা যাক যে মহীসঞ্চরণ তত্ত্বের যে প্রপোজাল তিনি দিয়েছিলেন সেটা কি ছিল। তিনি ওয়েগনারের যে প্রপোজাল সেটাতে কিছু অনুমান, মানে প্রত্যেকটা ভূগোলবিদ বলো বা বিজ্ঞানী বলো তারা কিন্তু একটা থিওরি যখন দেন কিছুটা অনুমানের ওপর কিছু নিজস্ব ধারণা, নিজস্ব কিছু বিশ্বাস, নিজস্ব কিছু অনুমান তারা করে থাকেন এবং তার ভিত্তিতেই তারা সেই সমস্ত তত্ত্বগুলো দিয়ে থাকেন। তা মহীসঞ্চরণের ক্ষেত্রেও সেটা কিন্তু কোনো অন্যথা কিছু হয়নি। মহীসঞ্চরণ তত্ত্বটা প্রতিষ্ঠা করার সময়ও ওয়েগনার কিছু বিষয় অনুমান করেন। সেই অনুমানগুলো কি কি? অনুমান সমূহ, অনুমানগুলো কি কি সেগুলো হচ্ছে, এই অনুমানগুলোর মধ্যে প্রথম যে অনুমান সেটা ছিল ভূতাত্ত্বিক স্তর বিন্যাস। এক নম্বর হচ্ছে ভূতাত্ত্বিক স্তর বিন্যাস, অর্থাৎ ওয়েগনার এডওয়ার্ড সুয়েজকে কিছুটা অনুসরণ করেন এবং ওয়েগনার পৃথিবীপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঞ্চলকে 3টে স্তরে ভাগ করেন, যেটাকে আমরা এইভাবে একটা কাল্পনিক ভাবে আমি বোঝাবার জন্য এটা অঙ্কন করছি। সেটা হচ্ছে তিনি 3টে স্তরে বিভক্ত করেন। এটা হচ্ছে পৃথিবীপৃষ্ঠ এবং এটা হচ্ছে কেন্দ্র। তা এটাকে 3 ভাগে ভাগ করেন, যেটা হচ্ছে সব থেকে ওপরে হচ্ছে শিয়াল, নেক্সট যেটা মাঝের অংশ সেটাকে বলছে সীমা, আর একদম নিম্নের যেটা অংশ সেটাকে বলা হয় নিফে। ভূতাত্ত্বিক স্তরবিন্যাস তিনি করেন, যেটাকে 3টে ভাগ করেন, যার একদম ওপরের অংশ যেটা সেটাকে বলছে শিয়াল, আর যেটা মাঝের অংশ সেটাকে সীমা এবং একদম নিচের অংশ সেটাকে বলছে নিফে। এই হচ্ছে প্রথম অনুমানের একটা অংশ। নেক্সট যেটা সেটা বলছে যে মহাদেশের ভাসমানতা, মহাদেশের
ভাসমানতা। অর্থাৎ ওয়েগনার এটা মনে করে নেন যে মহাদেশগুলো শিয়াল স্তর দ্বারা গঠিত, এবং এই যেটা আমরা শিয়াল স্তর যেটা দেখলাম, শিয়াল স্তর দ্বারা গঠিত এই মহাদেশীয় অংশটা সেটা কি সীমার ওপরে ভাসমান, সীমা স্তরের ওপর ভাসমান, এবং সীমার ঊর্ধ্বাংশ দ্বারা গঠিত মহাসাগরীয় ভূত্বক। এই সীমার যে ওপর অংশ সেটা মহাদেশীয় ভূত্বক গঠিত সেটা দিয়ে। অর্থাৎ একটা তরল পদার্থের ওপর যেমন একটা কাঠের খণ্ড বা একটা শোলার খণ্ড যেমন ভেসে যায়, সেরকম সীমার ওপরেও শিয়াল স্তর বা মহাদেশীয় যে ভূত্বক, মহাসাগরীয় যে ভূত্বকের যে ওপরের অংশ বা মহাদেশীয় যে শিয়াল স্তর সেটা ওই কাঠের টুকরো বা যে থার্মোকলের টুকরোর মতো ভাসমান। অর্থাৎ তিনি মনে করেন যে মহাদেশের ভাসমানতা রয়েছে। নেক্সট যেটা অনুমান তিনি করেন সেটা হচ্ছে অখণ্ড মহাদেশ। অখণ্ড মহাদেশ। এখানে তিনি মানে তার মতে যে অতীতে মহাদেশগুলো কিন্তু একত্রে অবস্থান করত এবং চারিদিকে মহাসাগর দ্বারা এটা পরিবেষ্টিত ছিল। অর্থাৎ যে পার্মিয়ান যুগের যে সমস্ত মহাদেশ একত্রে প্যানজিয়া হিসেবে অবস্থান করত এবং চারিদিকে প্যানথালাসা বা মহাসমুদ্র অবস্থান করত, সেটাও তার অনুমান ছিল। অর্থাৎ আমি যদি ছবির মাধ্যমে দেখাতে চাই, তাহলে এটা যদি পৃথিবী হয়, তাহলে সমস্ত মহাদেশগুলো এরকম একটা তালগোল পাকিয়ে এরকম একটা অংশ হিসাবে মহাদেশগুলো অবস্থান করছিল, আর একটাই মহাসাগর অবস্থান করছিল, যেটাকে এই বলা হচ্ছিল প্যানজিয়া এবং প্যানথালাসা। এই হচ্ছে 3টে অনুমান। এবং 4 নম্বর যে অনুমান করা হয় সেটা হচ্ছে কুমেরু বিন্দুর অবস্থান। এটাকেও তিনি অনুমান করেন যে কুমেরু বিন্দু বর্তমান দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকট অবস্থিত ছিল। কুমেরু বিন্দুর অবস্থান তিনি অনুমান করেন। কুমেরু বিন্দুর অবস্থান। নেক্সট যেটা অনুমান করেন তিনি হচ্ছেন মহাদেশের বিচ্ছিন্নকরণের সময়। মহাদেশের বিচ্ছিন্নকরণের সময়। বিচ্ছিন্নকরণের সময়। ওয়েগনার এটা ধরে নিয়েছিলেন বা অনুমান করেছিলেন যে কার্বনিফেরাস যুগে এই যে অখণ্ড যে মহাদেশের কথা তিনি বলছেন, বা প্যানজিয়ার দক্ষিণ অর্ধাংশ দক্ষিণ মেরুর কাছে অবস্থান করত, তা এই অংশে অবস্থিত ছিল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ভারত, পশ্চিম অস্ট্রেলিয়া। এগুলো কি হয়, কার্বনিফেরাস যুগে এই প্যানজিয়া খণ্ডিত হয়ে বিভিন্ন দিকে অগ্রসর হতে শুরু করে এবং যে দক্ষিণ মেরুর কাছে সমন্বয় থেকে মহাদেশগুলো মূলত দুদিকে সঞ্চারিত হয়, যেমন নিরক্ষীয় দিকে এবং পশ্চিম দিকে। তিনি এই ধারণাটার মাধ্যমে প্রকাশ করেছেন যে মহাদেশের এই যে একত্রিতকরণ সেটা বিচ্ছিন্ন হয়ে গেছিল
একটা সময়, সেটা হচ্ছে কার্বনিফেরাস যুগ। তাহলে এই সমস্ত যে অনুমানগুলো আমরা দেখতে পেলাম সেগুলোর উপর ভিত্তি করেই তিনি কিন্তু মহীসঞ্চরণ মতবাদটি দিয়েছিলেন, এবং পরবর্তীকালে অনেক বিজ্ঞানী সেই সবগুলো মেনেছেন, আবার কেউ কেউ সেটা মানেনি, অন্যান্য তত্ত্ব দিয়েছেন, কিন্তু বেসিক যে অনুমানগুলো সেগুলো কিন্তু এই 5টা অনুমানই কিন্তু ছিল, এবং এর ওপর ভিত্তি করে মূল যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সেটা কিন্তু তিনি প্রকাশিত করেন। এরপরে আমরা দেখে নেব যে আসল থিওরিটা কি ছিল। এই থিওরিটা বিভিন্ন জিনিস বা বিভিন্ন ধারণা এখানে কিন্তু সম্মিলিত হয়েছিল, এবং সেটা একটা যুগান্তকারী একটা পরিবর্তন এনে দেয় ভূগোলের বিষয়ে। অর্থাৎ জিওটেকটনিকের ক্ষেত্রে এই বিষয়টা, অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিফট থিওরির যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ধারণাগুলো এবং যে তত্ত্বগুলো সেগুলো কিন্তু সমস্ত জিওটেকটনিকের চ্যাপ্টারগুলোকে কিন্তু প্রভাবিত করে। তাহলে আমরা চলে যাচ্ছি মূল থিওরিতে। এই যে মহাদেশীয় চলন তত্ত্ব অনুযায়ী অ্যালফ্রেড ওয়েগনারের যে মতবাদটা সেটা আসলে কি ছিল সেটা আমরা জেনে নিই। আলফ্রেড ওয়েগনার তার মহীসঞ্চরণ তত্ত্বে প্যানজিয়া শব্দটা প্রথম ব্যবহার করেন। এই যে এখানে প্যানজিয়া কথাটা আমরা দেখতে পাচ্ছি, এই প্যানজিয়া কথাটা প্রথম ব্যবহার করেন। প্যানজিয়া শব্দের অর্থ কি? গ্রিক শব্দ অনুযায়ী প্যানজিয়ার অর্থ হচ্ছে প্যান অর্থাৎ অল বা সমস্ত, আর জিয়া অর্থাৎ জি এ প্যানজিয়া এর অর্থ হচ্ছে কন্টিনেন্ট বা মহাদেশ। তার মতে তিনি শব্দটা ব্যবহার করেন, এই শব্দটার মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে কি তিনি বলতে চেয়েছেন। তার মতে পার্মিয়াম যুগে, অর্থাৎ পার্মিয়াম যুগ বলতে পার্মিয়াম যুগ যেটা ছিল 230 মিলিয়ন বছর পূর্বে, এই সময়ে কি হয়, পৃথিবীর সমস্ত স্থলভাগ সম্মিলিত অবস্থায় এক বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। এবং এই পৃথিবীর সমস্ত মহাদেশীয় এই ভূখণ্ড আফ্রিকাকে বেষ্টন করে অখণ্ড মহাদেশ রূপে একটা অখণ্ড মহাদেশ রূপে অবস্থান করত। এই অখণ্ড মহাদেশকেই ওয়েগনার প্যানজিয়া নামে অভিহিত করেছেন। এরপরে চলে যাচ্ছি প্যানথালাসা। তিনি প্যানজিয়া এবং প্যানথালাসা এই দুটোর কথাই তিনি বলেছেন। প্যান কথার অর্থ হচ্ছে অল, আর থালাসা কথার অর্থ হচ্ছে সি অর্থাৎ সাগর। অর্থাৎ ওয়েগনার এই প্যানজিয়া বেষ্টিত একমাত্র অখণ্ড জলভাগের নাম দিয়েছেন প্যানথালাসা। অর্থাৎ যদি আমি একটা
চিত্রের মাধ্যমে দেখাই তাহলে মহাদেশগুলো এইভাবে পরস্পরকে বেষ্টন করে এইভাবে কিন্তু অবস্থান করছিল, যেটাকে বলা হচ্ছিল প্যানজিয়া। আর এই যে ব্লু কালারের যেটা অখণ্ড মহাদেশ বা প্যানজিয়াকে বেষ্টন করা আছে সেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে প্যানজিয়া। আর মহাসাগর, অখণ্ড মহাসাগরটাকে বলা হচ্ছে প্যানথালাসা। এটা পার্মিয়াম যুগে অর্থাৎ 230 মিলিয়ন বছর পূর্বে কিন্তু একসাথে অবস্থান করছিল একটা মহাদেশ এবং একসাথে অবস্থান করছিল একটা মহাসাগর, যেটাকে যথাক্রমে প্যানজিয়া এবং প্যানথালাসা বলা হয়েছে। এরপরে আসা যায় লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডের কথায়। লরেশিয়া অর্থাৎ প্যানজিয়া, যেটা সমস্ত অল ল্যান্ডস বা সমস্ত ভূখণ্ড যেটাকে বলা হচ্ছে, তার উত্তর অর্ধেক অংশকে বলা হয় লরেশিয়া। অর্থাৎ উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়ার উত্তর ও মধ্যভাগের সুগঠিত সুবিস্তৃত স্থলভাগ একে বলা হয় লরেশিয়া। এর আরেকটা নাম হচ্ছে লরেশিয়া বা আঙ্গারা ল্যান্ড। এই লরেশিয়া নামটার উৎপত্তি কানাডার ক্যাম্ব্রিয়ান পূর্ববর্তী লরেন্সিয়া ভূখণ্ড থেকে এসেছে। এটা কানাডার ক্যাম্ব্রিয়ান পূর্ববর্তী লরেন্সিয়া ভূখণ্ড এবং ইউরোপ ও এশিয়ার অংশ হিসাবে ইউরেশিয়া থেকে এসেছে। লরেন্সিয়া প্লাস ইউরেশিয়া, এই দুটো মিলিয়ে হয়েছে লরেশিয়া। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে উত্তরের অর্ধেক অংশ অর্থাৎ ইউরোপ, এশিয়ার কিছু অংশ আর কানাডার কিছু অংশ নিয়ে এটা গঠিত হয়েছিল লরেশিয়া নামে। আর দক্ষিণের যে অংশটা সেটার নাম দিয়েছিলেন গন্ডোয়ানা ল্যান্ড বা গন্ডোয়ানা ভূখণ্ড। আচ্ছা, আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই লরেশিয়া বা আঙ্গারল্যান্ড নামটা হয়েছিল সাইবেরিয়ার আঙ্গারা নদীর নাম অনুসারে। এটা হচ্ছে সাইবেরিয়ার আঙ্গারা নদীর নাম অনুসারে আঙ্গারান হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে উত্তরের অংশটাকে লরেশিয়া বলছে, এবার দক্ষিণের যে অংশটাকে সেটাকে বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড।
এই গন্ডোয়ানা ল্যান্ডের নামকরণ হয়েছে মধ্য ভারতের গন্ড নামক উপজাতির বাসস্থল থেকে পাওয়া এক শ্রেণীর জীবাশ্মের নামের ভিত্তিতে। এই জীবাশ্ম আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এখান থেকেই অনুমান করা হয় আগে ভারত এবং আফ্রিকা সমেত দক্ষিণের মহাদেশগুলো একত্রে অবস্থান করত। ওয়েগনারের মতে মেসোজোয়িক যুগে এই প্যানজিয়া খণ্ডিত হয়ে বিভিন্ন দিকে সরে গিয়ে বর্তমান মহাদেশের আকারে বণ্টিত হলো, ঠিক যেমন করে পুকুরে ভাসমান বিরাট বরফের চাই ভেঙে গেলে খণ্ডগুলো বিভিন্ন দিকে ভাসতে থাকে, ঠিক সেরকম ভাবে ঠিক এইভাবেই কিন্তু মহাদেশগুলো ছড়িয়ে গেছিল। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্যানজিয়ার ভাঙন, যেটা আমরা এক্ষুনি বললাম, সেটা হচ্ছে প্যানজিয়ার ভাঙন। এখানে কি হয় যে ওই যে আমরা বললাম যে মেসোজোয়িক যুগে এটা ঘটেছিল। মেসোজোয়িক যুগে এখানে প্যানজিয়াটা খণ্ডিত হয়ে বিভিন্ন দিকে সরে যায় এবং সেগুলো উত্তর এবং দক্ষিণে কেমনভাবে সরে, যেমন হচ্ছে উত্তর এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যায়। আফ্রিকা, ভারত এবং অস্ট্রেলিয়া ক্রমশ নিরক্ষীয় এলাকার দিকে সরে যায়। আমরা আগেই আলোচনা করেছি যে মহাদেশীয় সঞ্চরণ ওয়েগনার যে অনুমানগুলো দিয়েছিলেন তার মধ্যে একটি অনুমান ছিল যে, বা একটা ধারণা ছিল যে নিরক্ষীয় অঞ্চলের দিকে এবং পশ্চিম দিকে মহাদেশগুলোর সরণ ঘটেছে। তাহলে সেইভাবেই আফ্রিকা, ভারত এবং অস্ট্রেলিয়া ক্রমশ নিরক্ষীয় এলাকার দিকে সরে যায় এবং পরবর্তীকালে অস্ট্রেলিয়া আবার পূর্ব দিকে সরে যায়। মনে করা হয় আগে দক্ষিণ মেরুর কাছেই আফ্রিকা, দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশ, আন্টার্কটিকা, ভারত ও অস্ট্রেলিয়া অবস্থান করত। সেখান থেকেই মূলত পশ্চিমে ও নিরক্ষীয় এলাকার দিকে মহাদেশগুলোর সাধারণ সরণ ঘটে থাকে। আমি একটা চিত্রের মাধ্যমে এটা প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে প্রথমে আমরা কি দেখছি, প্রথমে আঙ্গারান, গন্ডোয়ারান বা প্যানজিয়া প্যান্থালাসা থাকছে প্রথমে। এর পরবর্তীকালে অর্থাৎ আরো পরে দেখা যাচ্ছে যে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা এগুলো আস্তে আস্তে দ্বিখণ্ডিত হচ্ছে। আর সরণটা কিরকম ছিল, নিরক্ষীয় অঞ্চলের দিকে এবং পশ্চিম দিকে। তারপরে কি হলো, তারপরের যে চিত্রটা সেখানে দেখা গেল যে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া নিজস্ব রূপ প্রকাশ করলো এবং দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, ওশেনিয়া এগুলোও কিন্তু নিজস্ব রূপ প্রকাশ করলো এবং আস্তে আস্তে এগুলো কিন্তু এই যেরকম অস্ট্রেলিয়া কিছুটা পূর্ব দিকে সরে গেল এবং উত্তর দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যায়, আর আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া এগুলো নিরক্ষীয় এলাকার দিকে সরে যায়। এবং বর্তমান পৃথিবীতে দেখা যায় যে এই ধরনের আমরা উত্তর দক্ষিণ আমেরিকা আর এদিকে হচ্ছে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা এই সমস্ত দেশগুলো কিন্তু প্রকাশ পেয়েছে। তাহলে যুগের বিবর্তনের সাথে সাথে প্যানজিয়া ভাঙন ধরে এবং
পরবর্তীকালে কি হয় যে একটা বরফের চাই ভেঙে গিয়ে যেভাবে ছিটিয়ে যায় চারিদিকে, ঠিক সেইভাবেই মহাদেশগুলো একসময় একত্রে অবস্থান করলেও সেটা খণ্ডিত হয়ে বিভিন্ন দিকে সরতে থাকে। এবং এই সরণটা কোন দিকে হয়? উত্তর দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যায়। এই উত্তর দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যায়, আর আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া নিরক্ষীয় এলাকার দিকে সরে যায়, আর অস্ট্রেলিয়া পূর্ব দিকে সরে যায়। এইভাবে কিন্তু প্যানজিয়ার ভাঙনটা হয়ে থাকে। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা সমুদ্র এবং পর্বতের সৃষ্টি, ফর্মেশন অফ সি আর মাউন্টেন। এই প্যানজিয়ার ভাঙনটা যে হলো এবং ভাঙনের ফলে কি হলো? প্রধানত একটা মহাসাগর ছিল, মহাসাগর এবং একটি মহাদেশ ছিল। এবার তার মধ্যে থেকে যেটা ঘটলো সেটা হচ্ছে কার্বনিফেরাস উপযুগে দেখেছি যে প্যানজিয়া এবং প্যানথালাসা ছিল, এবং পরবর্তীকালে কি হলো ট্রিয়াসিক উপযুগে যেটা দুটো বৃহৎ খণ্ডে বিভক্ত হয়ে গেল। সেটা হচ্ছে উত্তর দিকের অংশটাকে আমরা বলছি, আমাকে আবার একটা ছবি অঙ্কন করতে হবে। এটা হচ্ছে প্যানজিয়া এবং প্যানথালাসা, যেটা কার্বনিফেরাস উপযুগে আমরা দেখতে পেলাম প্যানজিয়া এবং প্যানথালাসা। পরবর্তী যে যুগ সেটা হচ্ছে ট্রিয়াসিক উপযুগ। সেখানে কি হয়? সেখানে উত্তর দিকের যে নিরক্ষরেখা দ্বারা প্যানজিয়া পূর্ব পশ্চিমে বিস্তৃত অগভীর টেথিস সাগর দ্বারা বিচ্ছিন্ন হয়ে দুটো বৃহৎ ভূখণ্ডে বিভক্ত হয়ে গেল। অর্থাৎ 15 থেকে 20 কোটি বছর আগে ট্রিয়াসিক উপযুগে গন্ডোয়ানাল্যান্ড এবং আঙ্গারল্যান্ড এই দুটো ভাগে ভাগ হয়ে গেল, এবং দেখা গেল যে মাঝখানে হয়ে গেল টেথিস সাগর, অর্থাৎ একটি সমুদ্রের সৃষ্টি হলো। দু ধরনের ভূখণ্ড এবং তার মাঝখানে একটা টেথিস সাগর নামে একটি সাগরের সৃষ্টি হলো। পরবর্তীকালে জুরাসিক উপযুগ, এটার পরে এটা এলো। তারপর জুরাসিক উপযুগে কি হলো? এই লরেশিয়া বিভক্ত হয়ে কি হলো? উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া আর হচ্ছে আন্টার্কটিকা, এই দুটো ভাগ হয়ে গেল অন্য ভূমিগুলোর সাপেক্ষে। তার ফলে কি হলো? ভারত এই লরেশিয়া বিভক্ত হয়ে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া মহাদেশে বিভক্ত হয়। ভারত ও অস্ট্রেলিয়া ক্রমশ আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর পূর্ব দিকে সঞ্চালিত হওয়ায় ভারত মহাসাগরের সৃষ্টি হলো। এই জায়গাটায় ভারত মহাসাগর কিন্তু সৃষ্টি হলো। এরপর কি হলো? এই যে যুগটা সেটাকে বলছে জুরাসিক যুগ। জুরাসিক যুগে বিভিন্ন মহাদেশগুলো বিভিন্ন দিকে সঞ্চরণ হলো, যেমন উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া মহাদেশ বিভক্ত হলো, এবং ভারত এবং অস্ট্রেলিয়া ক্রমশ আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, হয়ে ভারত মহাসাগরের সৃষ্টি করলো। এর পরের যে যুগটা যেটা হচ্ছে ক্রিটেসিয়াস উপযুগ। ক্রিটেসিয়াস উপযুগে কি হলো? যে আমেরিকা পশ্চিম দিকে সঞ্চালিত হয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকা ও আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়, এবং এশিয়ার পূর্ব প্রান্তের বৃত্তচাপীয় দ্বীপমালার উদ্ভব হয়, এবং
প্যানথালাসার অবশিষ্ট অংশরূপে প্রশান্ত মহাসাগর অবস্থিত হয়। কি বলা হচ্ছে? আমেরিকা পশ্চিম দিকে সঞ্চালিত হয়। আমেরিকাটা পশ্চিম দিকে সঞ্চালিত হয়। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। এশিয়ার যে পূর্ব প্রান্ত বৃত্তচাপীয় দ্বীপমালার সৃষ্টি হয় এবং প্যানথালাসার অবশিষ্ট অংশরূপে প্রশান্ত মহাসাগর অবস্থিত হয় এবং এটা নিরক্ষরেখার অভিমুখে সঞ্চরণ ঘটে এবং এর ফলে কি হয়? এর প্রভাবে ভারত ও অস্ট্রেলিয়া উত্তর পূর্ব দিকে গমন করে। অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়া উত্তর পূর্ব দিকে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে বলতে এই দিকটায় গমন করে এবং গমন করায় জুরাসিক থেকে টারশিয়ারি উপযুগের মধ্যে ভারত মহাসাগরের সৃষ্টি হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের মহাসাগর এবং এই যুগটা হচ্ছে ক্রিটেসিয়াস উপযুগ। আচ্ছা, এই সমস্ত যে মহাসাগরগুলো সৃষ্টি হলো, তার মধ্যে যেগুলো দেখা গেল সেটা হচ্ছে ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহাদেশগুলো সৃষ্টি হয়েছে। তারপর বৃত্তচাপীয় দ্বীপমালার উদ্ভব হয়েছে। এই সমস্ত সমুদ্র এবং পর্বতগুলোর কিন্তু সৃষ্টি হয়েছে এই সমস্ত মহীসঞ্চরণের প্রভাবে। তাহলে আমরা পুরো মতবাদটা আমরা বুঝলাম যে ওয়েগনার কি কি বলেছেন এবং কোন উপযুগে কি কি ঘটেছিল সেগুলো ওয়েগনার কিন্তু আলোচনা করেছেন তার মতবাদে। তার এই তত্ত্বের অনেক সমালোচনা থাকলেও ভূতত্ত্ব তথা ভূগোল পাঠের এক নতুন দিগন্ত তিনি খুলে দিয়েছিলেন। কিরকম ধরনের দিগন্ত? সেটা হচ্ছে মহাদেশ মহাসাগরের বন্টন, তারপরে তাদের সৃষ্টি, পর্বতের সৃষ্টি, হিমযুগের বন্টন, তারপর জীব এবং উদ্ভিদের বন্টন সংক্রান্ত সমস্ত প্রশ্নের প্রাথমিক উত্তর তার তত্ত্বে পাওয়া যায় এবং তার মৃত্যুর পর এই একই পথে গবেষণা করতে গিয়ে অনেক গবেষণা বা অনেক ফলাফল বেরিয়ে আসে, যেমন মহাসাগরীয় তলের বিস্তার বা যেটাকে বলা হয় সি ফ্লোর স্প্রেডিং। তারপরে হচ্ছে প্যালিওম্যাগনেটিক রিসার্চ। নেক্সট হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। এই সমস্ত যে থিওরিগুলো সেগুলো কিন্তু তার মৃত্যুর পরের এই একই গবেষণা করতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বা ভূগোলবিদেরা এই সমস্ত বিষয়গুলো আমাদের গবেষণার মাধ্যমে এগুলো উদ্ঘাটিত হয়ে আসে। সেই জন্য একটা যেটা বলা হয় না যে উৎস, বিভিন্ন মতবাদের উৎস, সেই উৎস তত্ত্ব হিসাবে বা একটা বেসিক ধারণা হিসাবে কিন্তু এই মহীসঞ্চরণ মতবাদের ধারণাটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই কোনো। তাই ভূগোল পাঠের ক্ষেত্রে এবং জিওটেকটনিকে এই বিষয়টা বাদ দিয়ে কোনো কিছু করা যায় না, কারণ এই পথ ধরেই কিন্তু অন্যান্য যে তত্ত্বগুলো
পরবর্তীকালে আমরা যেগুলো জানবো সেগুলোর কিন্তু উদ্ভব হয়েছে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী যে ক্লাসগুলো পাবো সেগুলোর আরও বিষয় আমরা নতুন নতুন বিষয় সেগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ।